মিম আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো ঠেলে ভেতরে ঢুকতেই মারুফ দরজা একেবারে বন্ধ করে দিল। তারপর হ্যাচকা টানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতেই মিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা যা করি সেটাই, নতুন কি? তুমি কি সাধু সন্ন্যাসী দলে নাম লিখিয়েছ ইদানিং, নাকি প্রতিভক্তি রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে একটু দূরে আসে। মারুফ, আমি তোমাকে সব বলেছি। আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। গত ৩ দিন থেকে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে তা না, উল্টো আমার ফোন ধরছ না, আমাকে এড়িয়ে চলছ। কেন করছো এমন? দেখো, আমি ব্যবসা করি, আমার অনেক কাজ থাকে, সব সময় ফোন ধরা সম্ভব হয় না। অজুহাত বাদ দাও, আগেও ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে, তারপর আমি চলে যাব। সিরিয়াস বিষয় না হয় পরে বলো, আসো আগে একটু আদর করে নেই। মারুফ ধীর পায়ে এগিয়ে যায় মিমের দিকে। মিম দেয়াল ঘেঁষে দাঁড়ানোর কারণে আর দূরে যেতে পারে না। মারুফ হ্যাচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়, তারপর অনেকটা পাঁজা কোলা করে বিছানায় এনে শুইয়ে দেয়। দু হাতে শক্ত করে ধরে ঠোঁটের পর ঠোঁট ছুঁয়ে দেবার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তির এক পর্যায়ে ফুল হাতা ব্লাউজের খানিকটা অংশ ছিঁড়ে যায়। মিমের চোখ দিয়ে পানি পড়ছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে উঠে আসে। আচ্ছা তুমি যাও আজ। মিম নিজের কপড় ঠিক করে উঠে দাঁড়ায়। মারুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই ৩ বছরে আমি এতটাই দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা বেশ কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো তখন মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি বলবে স্পষ্ট করে বলো মিম, আমাকে যেতে হবে, মিটিং আছে ক্লায়েন্টের সাথে। আমি তোমাকে অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছ, বলেছ রাজরানী করে রাখবে। তুমি বলেছ আমার মতো এ জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? পাগল হলে? তুমি জানো আমি বিবাহিত, আমার 2টি বাচ্চা আছে। না না, ওদের ছাড়তে হবে না, তোমার বউ থাকুক, শুধু আমাকে স্বীকৃতি দাও। যখন তোমার মন চাইবে আমার কাছে আসবে, আমি কিচ্ছু বলবো না। বাবা মা যদি জানে আমার ভুলের জন্য স্বামী আমাকে তালাক দিচ্ছে, তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ, তুমি আমাকে বিয়ে করো, আমাকে বাঁচতে দাও, না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব না। আমি একটা সমাজে বসবাস করি, ব্যবসার জন্য সমাজে অনেকের সাথে আমার উঠা বসা। আমার যা সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মিতু কিছুটা টের পেয়ে গেছে, এই অল্পতে যার রিয়াকশন শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছ? এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলেছ। তুমি শুধু শরীরটাই বুঝলে। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল, তুমি যথেষ্ট সুন্দরী। কিছু ভালো লাগলে সেটা পাওয়াটা আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তবে একা আমি কেবল সুখ পাইনি, তুমিও নিজের প্রয়োজন আমার কাছে মিটিয়েছ। একই পাপে তুমিও পাপী মিম। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, বাচ্চাদের সাথে পাপ করেছি, বাবা মার সাথে পাপ করেছি, তোমাকে ভালোবেসে পাপ করেছি, অনেক অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদে মিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না, যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি এখন চলে যাচ্ছি। আর শোনো, আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিন ফোন দেবা না, এমনকি দেখা করার চেষ্টাও করবা না। বাহ বাহ, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে আমাকে ছিনিয়ে নিয়ে ভেবেছ তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দেব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মিম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছেতে এসেছ। যা যা করেছ তোমার ইচ্ছায়, আমি জোর করিনি কিছু। বাড়াবাড়ির কি দেখছ? তুমি আমাকে ইমোশনালি ফাঁদে ফেলেছিলে, আমি তখন বুঝিনি। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটা অন্যায় ছিল। আর এখন আমার সব শেষ করে তুমি হাওয়া লাগিয়ে বেড়াবে? তোমার তো মেয়ের অভাব নেই। তোমার সেই লাবণী, কণিকা, আরো কে কে জানো, ও শান্তা। আমি তো তোমার কাছে শেষ হয়ে গিয়েছি। এখন উল্টো ঝামেলা রাখবে না, তাই না? তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এতক্ষণ ভদ্র ভাষায় বলছি, কানে নিচ্ছ না। আমার আসল রূপ তুমি দেখনি মিম।
এতদিন তোমাকে ইউজ করেছি, এটা সত্য। তোমার মতো আমার অনেকে আছে, এটাও সত্য। আমি জানি তোমার মতো বিশ্বাসঘাতক নারীরা একদিন ব্ল্যাকমেল করবে। যে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সবার সাথে করবে, এটা জানা কথা। তাই আগেই সব ভিডিও করে রেখেছি, সব এডিট করে আমার চেহারা ঢেকে দিয়ে তোমাকে সুন্দর করে তুলে রেখেছি। এসব ভিডিও, ছবি সব তোমার অসুস্থ বাবা মা, পাড়াপড়শি সবার কাছে যাবে। অনলাইনে ভাইরাল হবে এসব ভিডিও। এটা কি দেখতে চাও তুমি? ছি ছি, এতটা নীচ তুমি! একটা পশুকে আমি এতদিন ভালোবাসছিলাম, তুমি মানুষ নামের অযোগ্য। আমি কল্পনাই করিনি তুমি এতটাই খারাপ। লজ্জা হচ্ছে আমার। শোনো মিম, তুমি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করলে আমি কি করতে পারি তা আশা করি বুঝে গেছো। চুপচাপ বাসায় যাও। আর কোনোদিন দেখা, ফোন কোনো কিছুই করবে না। মন থেকে সব মুছে দিও। আর পারলে জামাইয়ের কাছে মাফ চেয়ে তার কাছে ফিরে যাও। প্লিজ মারুফ, তুমি একটু সদয় হও। আমার যাবার জায়গা নেই, আমি সত্যি মরে যাব। আর কোনো কথা না মিম। আর হ্যাঁ শোনো, বড় লোকের এমন সব মিম থাকে, এত স্বপ্ন তাদের দেখতে নেই। একদম চুপ হয়ে থাকো। আমি গেলাম এখন। কাল আমার সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার জন্য। আমার ফোন নাম্বার ডিলিট করে দিও। একদিন যদি আর ফোন দিয়েছ তাহলে ভালো হবে না। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মারুফ, হন হন করে বেরিয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় থাকা মিম ধপ করে বিছানায় বসে পড়ে। ভাবতে পারে না কি করে একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেশতার মতো স্বামীকে ধোঁকা দিল। এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটাই তার জন্য অনেক কঠিন। কেন সে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী সুখটা বিসর্জন দিল? তার ভুলের কি কোনো ক্ষমা নেই? শরীরের শক্তিটুকু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে কয়েক মন পাথর কেউ শরীরের সাথে লাগিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে, কেন যেন হাত পা ঠান্ডা অবশ হয়ে আসছে। কোনো রকমে উঠে দাঁড়ায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু দেয়াল ধরে ধরে মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। এক দুবার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, সিঁড়ির হাতল ধরে কোনো রকম নিজেকে সামলেছে। আস্তে আস্তে বড় রাস্তার মোড়ে কোনো রকম আসলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে। মাথা ঘুরতে লাগল। সমস্ত মানসিক যন্ত্রণা তাকে ঘিরে রেখেছিল। চিন্তা করতে করতে কখন যে বড় রাস্তার একেবারে মাঝামাঝি জায়গায় চলে আসছিল খেয়াল করেনি। রাস্তাটা এমনিতে প্রচণ্ড ব্যস্ত, শোঁ শোঁ করে গাড়ি চলে দু প্রান্ত থেকে। খেয়াল করেনি পেছন থেকে অনবরত গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে। ঘুরে তাকায়, দ্রুতবেগে আসা একটা বাসকে সাইড দিতে গিয়ে একটু অন্য পাশে সরে যেতেই হুট করে ধাক্কা লাগে বিপরীত দিকে আসা আরেকটা গাড়ির সাথে। সাথে সাথে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ততক্ষণে জোরে ব্রেক কষে আবার দ্রুতবেগে স্থান ত্যাগ করে। ট্রাকের সাথে মিমের ধাক্কা লাগার পর 3 হাত দূরে ছিটকে পড়ে মিম। ততক্ষণে জ্ঞান হারায়। এবারের মতো পরপর 2 দিন জ্ঞান হারায়। মাথায় সম্ভবত প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তার একপাশে পড়ে থাকে নিথর দেহ। বেশ কয়েক জায়গা থেতলে গেছে, রক্তক্ষরণ হচ্ছে কয়েক জায়গা থেকে। স্থানীয় মানুষজন দৌড়ে ঘটনাস্থলে আসে, ততক্ষণে পালিয়ে যায় ট্রাক। রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢোকে মারুফ। মিতুর চোখে চোখাচোখি হতে খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতেই মিতু খিকিয়ে ওঠে। এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না, তার চেয়ে বরং তোমার ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল হলে মিতু? ও হ্যাঁ, মিমের চ্যাপ্টার তো আজ শেষ করে আসছো, হয়তো নতুন কেউ পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরও কে কে জানি তোমার? রক্ষিতা আছে, তোমার তো এসবের অভাব নাই। টিয়া, ময়না, কতজন আছে। তুমি কোনোদিন তো এমন করে কথা বলনি মিতু। এত বেয়াদব কবে থেকে হলে? মেয়েরা মুখে মুখে সত্য বললেই বেয়াদব? বাঙালি রমণীদের চুপ করিয়ে রাখার মাঝে তোমাদের বেশ সার্থকতা। তবে দিন বদলেছে, আর কোনোদিন বলিনি বলে কি আজ বলতে পারবো না? এটা তো না, দেয়ালে পিঠ লেগে গেলে কিছুই করার থাকে না মারুফ সাহেব। শোনো, তোমার সাথে আমার আজ আজাইরা প্যাচালের সময় নেই। আমি এখন ঘুমাবো, ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরের। বাহ, তো জনাব এবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়া সেলিব্রিটি নাকি টিয়া, ময়না, নতুন কেউ পেলে? মুখ সামলে কথা বলো, এত রাতে সিন ক্রিয়েট করো না প্লিজ। মুখে লাগাম দাও মিতু। তোমার কি ধারণা আগে সেই বউদের মতো সব জিজি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে যাব? তুমি ধমক দেবে আর আমি আগের মতো চুপ হয়ে যাব। এতদিন কথা বলিনি, যা বলেছ মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তোমার তো ঠিক হবার কোনো লক্ষণ নেই। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? কে তোমাকে সব লাগিয়ে বেড়ায়? কেন? বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকতে পারলে তার স্ত্রীরে 1-2 জন কেন থাকবে না?
বিয়ের এতদিন পর আজ নতুন রূপে তোমাকে দেখছি। ব্যাপার কি? এত শক্তি কই থেকে আসলো আজ? তুমি কোনোদিন এমন তো ছিলে না মিতু। নারীরা মমতাময়ী, ভালো হবার একটা সুযোগ দিয়েছিলাম, হওনি, বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চা দেখার জন্য রেখেছ? কয়দিন আমার সাথে ভালো করে কথা বলেছ? কয়দিন আমরা একসাথে বিছানায় গেছি ভালো করে? শেষ কবে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল মনে পড়ে তোমার? তবু একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চায় স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক। একবেলা খেলেও সমস্যা নাই। প্লিজ স্টপ, এত রাতে কথা বলতে ইচ্ছে হচ্ছে না মিতু। ভালো লাগলে থাকো, না লাগলে দরজা খোলা আছে, চলে যেও। আমি যেমন আছি তেমন থাকব। বাহ, তোমার মতো পুরুষ আর কি বলতে পারে? তাদের ধারণা এ কথা বললে বউয়েরা ভয় পেয়ে চুপ থাকে। হ্যাঁ, আমিও চুপ করে যেতাম, কারণ মেয়েদের যাওয়ার জায়গা কম। নিজের ফ্যামিলি যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন, এই আশায় যে একদিন স্বামী ঠিক হবে। কিন্তু স্বামী নামক সে বস্তু আর বদলায় না। আচ্ছা, তুমি কি করতে চাও? কাপড় চেঞ্জ করতে করতে মারুফ বলে। অন্য মেয়ে হলে আমিও তোমার কথায় ভয় পেয়ে চুপসে যেতাম। এতদিন মানসিক নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য, আমার বাবা মাকে গালাগালি, আমাকে শারীরিক হেনস্থা কি করনি তুমি? তবুও পথ চেয়েছিলাম তুমি ঠিক হবে। হওনি যখন, এখানেই ইতি টানব। মানে কি চাও তুমি? মারুফ, বিয়ের পর তুমি আমার জবটা ছাড়তে বাধ্য করেছিলে। আসলে প্রত্যেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানো থাকলে এমন পর্যায়ে অসহায় হয়ে পড়তো না। এটাও জেনে রেখো, সব মেয়ে টাকার লোভে পড়ে থাকে না। দরকার হলে না খেয়ে থাকবে, তবু নিজেকে অন্যায়ের কাছে দিনের পর দিন বিসর্জন সব মেয়ে দেয় না। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক হলে না। বাহ, মিতু, ইদানিং তোমার মুখে কথার খই ফুটেছে। নতুন করে কারো প্রেমে পড়নি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার খই ফোটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাই নষ্ট হবে এটা ভাবতে যেও না। এমনকি তোমার চরিত্রের সাথে সবাইকে মিলাতেও যেও না। এতদিন বাবা মা বলেছিল মানিয়ে নাও, এখন আলহামদুলিল্লাহ তোমার কর্মকাণ্ড দেখে তারাই বলছে চলে আয়, তাই বাচ্চাদের আগে পাঠিয়ে দিয়েছি। আসুনো, বাবা মা না বললেও আমি আর থাকতাম না, কষ্ট করতাম, একা থাকতাম, তবুও তোমার সাথে আর থাকার প্রশ্নই আসে না। কি বলতে চাচ্ছ তুমি মিতু? একদম সিম্পল কথা, যথেষ্ট হয়েছে, আর না। আর শুনো, তোমাকে এসব বলার জন্য আমার এতক্ষণ ধরে এই বাসায় থাকা, পরে বলবে পালিয়ে গেছি। তোমাদের তো আবার সমাজের কাছে আমাদের উল্টো দোষী বানাতে চাইবা, তাই সত্য উন্মোচন করে যাচ্ছি। সকাল হবার আগেই যাচ্ছি অবশ্য। মিতু, আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার তোমার এত সাহস হলো কি করে? এতদিন বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে চুপ ছিলাম, এখন দেখলাম উল্টো তোমার কারণে বাচ্চারা নষ্ট হবে। আমার জীবনের কথা আর কি ভাবব, বাচ্চাদের কথা ভেবে সাহস করেছি। আমি নিজেই পড়ালেখা জানামে, অতএব এদের ভরণ পোষণ অসম্ভব না। এই বাচ্চা তুমি কখনোই পাবে না। এতদিন কাস্টাডির কাগজ রেডি করেছি, তোমার কিছু বলার থাকলে আদালতে বলো, বাদবাকি কথা আদালতে হোক। আদালত যদি মনে করে তোমার যা প্রাপ্য, আই ক্যান ডু ইট। দুদিন পর বুঝবে, যখন পাশে কেউ থাকবে না। টাকার অভাব বুঝো? এতদিন তো বুঝনি, এবার বুঝবে। তুমি কি করে বুঝবে? বিয়ের কয়েকদিন পার থেকে তোমার এসব কর্মকাণ্ড শুনে আসছি। শুরুর দিকে বিশ্বাস করিনি, এরই মধ্যে 2 বাচ্চার মা হয়ে গেলাম। আর খেয়াল করা হয়নি যে তুমি দিন দিন এতটাই দূরে সরে যাচ্ছ। যখন জানলাম ততক্ষণে তোমাকে ফেরানোর কম চেষ্টা করিনি। ফলাফল কি হলো? উল্টো মানসিক নির্যাতন সইতে হতো। তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি, আর আমি কি করে করব? আর টাকার কথা বলছো, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না মারুফ। বাহ, অনেক চালাক হয়ে গেছো, টাকাও ম্যানেজ আছে। আমার মানসিক অবস্থা কেমন ছিল সেটা তোমাকে বলে লাভ নেই। অসংখ্য দিন কেঁদে বালিশ ভিজিয়েছি, কেউ দেখেনি। গত 1 বছর থেকে নিজেকে সামলেছি। আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করেছি, মানসিক শক্তি সঞ্চয় করেছি, চাকরির ব্যবস্থা করেছি, যাতে তোমাকে ছেড়ে গেলে অসুবিধা না হয়। প্রত্যেক মেয়েরই এভাবে করা উচিত। আফসোস, অনেক মেয়ে তা পারে না। আমি আমার পরিবারকে কাছে পেয়েছি, তাই সহজ হয়েছে। চুপ করো, তোমার লেকচার বন্ধ করো প্লিজ, মাথা অনেক ধরেছে, যাও ঘুমাও, কালই নিয়ে কথা বলা যাবে। তোমাদের মেয়েদের কথা ঠিক নেই, কাল দেখবে মন বদলে গেছে। সব মেয়েদের দুর্বল ভাবা ঠিক না। একটা মেয়ের যখন নিজের পরিবার পাশে থাকে, বাবা মা পাশে থাকে, ভাই বোন থাকে, তখন সে দুর্বল হয় না। আর হ্যাঁ, নেক্সট সপ্তাহ থেকে আমি চাকরিতে জয়েন করছি। সব পাক্কা করে এতদিন রেখেছি। বলতে পারো ডিভোর্সের আয়োজন এতদিন থেকে করে আসছি, ফাইনালি সেটা করতে পারছি বলে শান্তি লাগছে। একটা চরিত্রহীন, ভালোবাসাহীন কাপুরুষের